আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা ম্যাথমেটিক্সের পরিমিতি নিয়ে কথা বলবো। আমাদের সামনে ডিপ্লোমা এডমিশন টেস্ট আছে। ডিপ্লোমা এডমিশন টেস্টটাকে সামনে রেখে আমরা আজকে ম্যাথমেটিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পরিমিতি নিয়ে কথা বলবো। আমাদের মাঝে অনেক শিক্ষার্থী আছেন যারা পরিমিতি নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করে থাকেন বা অনেকের কাছে পরিমিতি এই টপিকটা কঠিন মনে হইতে পারে। আমি তাদেরকে সাজেস্ট করবো আজকের এই ক্লাসটি দেখার জন্য বা আজকের এই ক্লাসে সারাক্ষণ আমার সাথে থাকার জন্য। তাহলে আপনার পরিমিতি আপনার কাছে একদম সহজ হয়ে যাবে এবং আমরা যদিও যদিও আমি গত কয়েকদিন আগে পরিমিতির উপর একটা জুম ক্লাস নিয়েছিলাম আমাদের যারা ভর্তিকৃত শিক্ষার্থী ছিলেন। পরিমিতির যে সকল টপিক ছিল সেই সকল টপিকের উপর আমরা একটা জুম ক্লাস নিয়েছিলাম। তারপর আমি চেষ্টা করবো আজকের এই ক্লাসে একদম শুরু থেকে আলোচনা করার জন্য একদম বেসিক থেকে আমরা আলোচনা করব। পরিমিতির কোন টপিক থেকে কি রিলেটেড কোশ্চেন হইতে পারে আমি সেটা নিয়ে আজকে কথা বলবো। আজকে আমি কোনো স্লাইড বা এমসিকিউ এই ধরনের কিছু নিয়ে আলোচনা মানে এই ধরনের কিছু নিয়ে আসি নাই। একদম নর্মালি আমাদের যে সকল প্রশ্ন আসতে পারে এবং বেসিকটাকে স্ট্রং করার জন্য মূলত আজকের এই ক্লাসটা। সো যারা পরিমিতির বেসিক নিয়ে চিন্তিত আছেন বা পরিমিতি দেখে ভয় পান, আমি মনে করি আজকের এই ক্লাসটা তাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হতে যাচ্ছে। আমরা সবাই মিলে আজকে ক্লাসটা করতে চাচ্ছি, যেহেতু খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আপনি চাইলে নিজের প্রোফাইলে রেখে দিতে পারেন শেয়ার করে, অথবা যারা যারা আমরা এডমিশন টেস্ট দিব তাদের সবাইকে মেনশন করে আমাদের সাথে যুক্ত করতে পারেন, যাতে আমরা সবাই মিলে একটা খুব সুন্দর লাইভ ক্লাস করতে পারি। এবং আশা করি আজকের ক্লাসটা আপনারা অনেক বেশি এনজয় করবেন। এবং আজকের ক্লাস থেকে এটা বলা যায় যে পরিমিতির ভিত্তিটা যদি স্ট্রং থাকে আপনি পরীক্ষার মধ্যে নিশ্চিতভাবে 2 থেকে 3 মার্কসে 2 থেকে 3 মার্কস কমন পাবেন বা 2 থেকে 3টা এমসিকিউ অবশ্যই কমন পাবেন। ঠিক আছে। পরিমিতির ক্ষেত্রে মেইনলি এখানে সূত্র থেকে সরাসরি প্রশ্ন আসে। আশা করি আপনি অনেকগুলো সূত্র যেহেতু পরিমিতির, সেই জন্য আমি প্রত্যেকটা সূত্র নিয়ে কথা বলবো, আলাদা আলাদা ভাবে আলোচনা করবো যাতে আপনি সূত্রগুলা খুব ভালো করে ক্র্যাক করতে পারেন। ঠিক আছে। সবাই একটু আমাকে বলবেন যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, আপনারা মানে আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। যদি কোনো জটিলতা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা একটু কমেন্ট সেকশনে বলে দিতে পারেন, আমি ইনশাল্লাহ সেটা সলভ করার চেষ্টা করবো। বাট আমি যতটুকু দেখতে পাচ্ছি যে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না, সকল কিছু ঠিকঠাক আছে। তাহলে স্যার কথা না বলে সরাসরি আমরা শুরু করি। আমরা আজকে পরিমিতি থেকে যে সকল টপিক নিয়ে আলোচনা করবো, পরিমিতির উপর এর আগে আমরা একটা ক্লাস করেছি, যারা আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী আছেন তারা সকল হয়তো বা জানেন। আমরা জুম ক্লাসে পরিমিতির উপরে ত্রিভুজ নিয়ে, তারপরে চতুর্ভুজ নিয়ে, সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? আমি সেগুলো সম্পর্কে একটু আপনাদেরকে মনে করাই দিব, তারপরে বাকি যে আমাদের টপিক গুলো আছে সেই টপিক গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে কথা বলবো। ঠিক আছে। আমাদের পরিমিতি থেকে যে সকল টপিক আছে আমি যদি একটু এখানে লিখি, যেমন পরিমিতির উপর আমাদের প্রথম টপিকটা হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ত্রিভুজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্যার আমাদের সমবাহু ত্রিভুজ। এটা থেকে সূত্র থেকে প্রশ্ন আসে। ঠিক আছে। সমবাহু ত্রিভুজটা থেকে আমাদের সমবাহু ত্রিভুজ পড়তে হবে আর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুইটা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে। ত্রিভুজের জন্য আমাদের মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা। তারপরে আমরা যদি বলি চতুর্ভুজের কথা বলি, চতুর্ভুজের মধ্যে অবশ্যই স্যার আমাদের আয়ত পড়বে, আয়ত, বর্গ, রম্বস আমাদের পড়তে হবে। তারপর হচ্ছে স্যার আমাদের সামান্তরিক, সামান্তরিক যদি এত একটু ইম্পর্টেন্ট না, তারপর আমাদের পড়তে হবে। এবং সর্বশেষ আমাদের আছে স্যার ট্রাপিজিয়াম। ঠিক আছে। সেই 4টা 5টা টপিক পড়তে হবে আমাদের চতুর্ভুজটা থেকে। তারপরে যদি আমরা বলি স্যার আহ আয়তাকার ঘনবস্তু আছে স্যার আমাদের, আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু পড়তে হবে আমাদেরকে। তারপরে পড়তে হবে স্যার আহ গণক, গণক পড়তে হবে। তারপরে স্যার আমাদের পড়তে হবে গোলক, এবং সর্বশেষ হচ্ছে স্যার আমাদেরকে সিলিন্ডারটাও পড়তে হবে। ঠিক আছে। আমি মোটামুটি মনে করি যে আহ এই টপিকগুলো যদি আমরা পরিমিতিতে কমপ্লিট করতে পারি তাহলে আমাদেরকে মানে আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি উপকার হবে।
আমাদের পরীক্ষার জন্য এখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো আমরা আজকের এই ক্লাসে এইখানে যে টপিকগুলো লিখলাম ইনশাল্লাহ চেষ্টা করবো এই টপিকগুলো শেষ করার জন্য। যদি আমি গত জুম ক্লাসটা হয়েছিল সেখানে ত্রিভুজ নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছিল, তারপর আমি আয়তন নিয়ে আলোচনা করছিলাম, মানে এই যে চতুর্ভুজ মতো আলোচনা হয়ে গেছিল, মানে আমাদের নিচের যে টপিক গুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, আয়তাকার ঘনবস্তু, দেন হচ্ছে গণক, তারপর আমাদের গোলক এবং সিলিন্ডার, এই 4টা টপিক বাকি ছিল। বাট আমি মনে করি এখানে অনেক শিক্ষার্থী যারা নতুন আছেন, ঠিক আছে, অনেক শিক্ষার্থী নতুন আছেন, সো নতুন শিক্ষার্থীদের জন্য আমরা আজকে আবার একটু নতুন করে আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে স্যার কথা না বলি, সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, ক্লাসে চলে যাওয়ার আগে আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে হয়তো বা আচ্ছা একজন কোশ্চেন করেছেন যে ভর্তির আবেদন শুরু হবে কবে থেকে। আচ্ছা, ভর্তির আবেদন শুরু হইলে আপনারা আমাদের পেজে জানতে পারবেন। ইতিমধ্যে একটা ডেট দেওয়া ছিল, বাট সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। সো নতুন করে আবার যখনই কোনো নোটিশ দেওয়া হবে সেটা আপনারা আমাদের পেজের মাধ্যমে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা একটু লক্ষ্য রাখবেন। ইনশাল্লাহ সেখান থেকে আপনাদের ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে, সো আমরা তারপরেও একটা ডেট ধরে আমরা পড়াশোনাটা শুরু করব, যে আমরা ধরে নিব যে আমাদের পরীক্ষাটা সেপ্টেম্বরের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, সেপ্টেম্বরের মধ্যে বা অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে আমাদের পরীক্ষাটা হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এইটা ধরে আমরা আমাদের প্রস্তুতিটা নিব, বা এটা ধরেই কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, সো আপনি যদি ডিপ্লোমা এডমিশনটাকে ক্র্যাক করতে চান, এডমিশন টেস্টটাকে ক্র্যাক করতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত জুম লাইভ ক্লাস করাচ্ছি। আমাদের যে ডিপ্লোমা এডমিশন কেয়ার বইটা আছে সেই বইটা তাদেরকে দিচ্ছি, এবং এই বই এবং আমাদের ক্লাস, এই দুইটা সমন্বয়ে আমাদের ভর্তিকৃত শিক্ষার্থীরা দুর্দান্ত একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছে। ঠিক আছে, এবং আশা করি সে যদি এভাবে কন্টিনিউ করে ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে অবশ্যই ভালো করবে। সো আপনারা যারা এখনো যুক্ত হন নাই তারা চাইলে আমাদের এই যে এডমিশন কেয়ার প্রোগ্রামটা আছে আপনারা এখানে যুক্ত হতে পারেন, এবং এখানে যুক্ত হলে আপনারা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবং হচ্ছে প্রতিনিয়ত যে জুম লাইভ ক্লাস সেখানে কিন্তু আপনি সরাসরি শিক্ষককে কোশ্চেন করার, এবং পাশাপাশি কিন্তু আমাদের প্রবলেম সলভিং ক্লাসগুলো হচ্ছে যেখানে আপনি আপনার প্রবলেমগুলো তুলে ধরতে পারবেন। তাছাড়া নিজে প্রতিনিয়ত পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে জাস্টিফাই করার একটা দুর্দান্ত সুযোগ রয়েছে। সো এই সকল কিছু পাচ্ছেন আমাদের পপুলার প্ল্যাটফর্মটা থেকে। সো তাই অতি দ্রুত আমাদের এই এডমিশন কেয়ার প্রোগ্রামে যুক্ত হতে চাইলে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করে আমাদের কোর্সের সাথে আপনি যুক্ত হতে পারবেন। ঠিক আছে, সো চলেন তাহলে স্যার আমরা কথা না বলি সরাসরি চলে যাচ্ছি। প্রথমত আমরা একটু সমবাহু ত্রিভুজ নিয়ে কথা বলি, একটু ত্রিভুজ নিয়ে জাস্ট হালকা আলোচনা করি। ঠিক আছে, ত্রিভুজ নিয়ে আমরা একটু জাস্ট হালকা আলোচনা করি। নর্মালি কোন একটা ত্রিভুজ, নর্মালি যে কোনো একটা ত্রিভুজ ধরেন এরকম দেওয়া আছে, সো এই ত্রিভুজের ভূমি দেওয়া আছে, এটা আমাদের ভূমি দেওয়া আছে ভি, এবং উচ্চতা দেওয়া আছে স্যার। হ্যাঁ, এটা একদম সহজ সূত্র, উচ্চতা দেওয়া আছে এইচ, উচ্চতা দেওয়া আছে এইচ। তাহলে এই যে ত্রিভুজটা আপনি যদি এটাকে এবিসি ত্রিভুজ বলেন, সো এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা আমরা সবাই স্যার জানি, সো এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই, জাস্ট এটা শুরু করলাম তো তাই বললাম। এটা আমরা সবাই জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই ত্রিভুজের পরিসীমা মানে কি? যদি আমি বলি পরিসীমা, পরিসীমা, পরিসীমা ধরেন এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা বি, এবং এই বাহুটা হচ্ছে স্যার সি। ঠিক আছে, যদি আমাকে পরিসীমা বলে আমাকে 3টা বাহু অবশ্যই যোগ করতে হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে পরিসীমা। এরপরে আমাকে যদি বলে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমার কথা বলে, তাহলে কি হবে? আমরা 3টা বাহু যেটা আছে এটাকে যোগ করব, মানে টোটাল যে পরিসীমাটা আমরা পাবো সেটাকে যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা স্যার অর্ধ পরিসীমাটা পাবো। এখন কোন ত্রিভুজের যদি 3টা বাহু দেওয়া থাকে, দ্যাট মিনস সেটা যদি একটা বিষম বাহু আহ বিষমবাহু ত্রিভুজ হয়ে থাকে, তাহলে তার ক্ষেত্রফল বের করার সূত্র কি হবে? সাপোজ মনে করেন একটা ত্রিভুজ এরকম, হ্যাঁ, একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, সেটা মনে করেন একটা বিষমবাহু ত্রিভুজ। এখন এই বিষমবাহু ত্রিভুজের এই বাহুটা এ, এই বাহুটা বি, এবং এই বাহুটা সি। যদি এটা একটা বিষমবাহু ত্রিভুজ হয় তাহলে এই বিষমবাহু ত্রিভুজের
ক্ষেত্রফল বের করার সূত্রটা হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। তাহলে এটা হবে স্যার তখন ক্ষেত্রফল বের করার সূত্রটা। কথা বুঝাতে পারলাম? এখন আমরা ত্রিভুজ থেকে মোটামুটি ভাবে এটুকু জানলাম। ওকে, এখন আমি আপনাদেরকে প্রথমত এখান থেকে কিছু কোশ্চেন করতে চাই বা আমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্নটা আসতে পারে। সাপোজ আপনাকে পরীক্ষার মধ্যে প্রশ্নটা এইভাবে বলবে যে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলা ধরেন এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, ওকে, আর এটা হচ্ছে আমাদের ধরেন 15 সেন্টিমিটার, তিনটা বাহু দেওয়া আছে। তাহলে আপনাকে বলতে পারে এই ত্রিভুজের অর্ধ পরিসীমা কত, অর্ধ পরিসীমা কত, এরকম বলতে পারে, অথবা বলতে পারে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তো আমাকে কোনো একটা ত্রিভুজের যদি তিনটা বাহু দেওয়া থাকে এবং সেখান থেকে যদি এই দুইটা ইনফরমেশন বের করতে বলো, আমি কি পারবো না পারবো না একটু দ্রুত বলবেন। এবং আমি আশা করি আপনারা দুইজন অবশ্যই যদি এই সূত্রটা জানা থাকে যে অর্ধপরিসীমার সূত্র, আমি এখানে লিখে রাখছি, এই যেটা হচ্ছে স্যার অর্ধপরিসীমার সূত্র, জাস্ট তিনটা বাহু যোগ করবেন, দুই দ্বারা ভাগ করবেন, তাহলে আপনার অর্ধপরিসীমাটা চলে আসবে। আর ক্ষেত্রফল যখন তিনটা বাহু দেওয়া থাকবে তখন অবশ্যই ক্ষেত্রফল বের করার জন্য আমরা এই সূত্রটা ফলো করবো, তাহলে হয়ে যাবে। এখন আমাকে বলেন স্যার আপনারা পারবেন কিনা। এখন তাহলে আমরা একটু ডিপে যাই। হ্যাঁ, এখানে আমি একটু দেখাই দিই, তারপরে জাস্ট এখানে তিনটা বাহু আছে 10 বা 12 15, তিনটা যোগ করেন 37 আসবে, দুই দ্বারা ভাগ করেন, যা হবে সেটা অর্ধপরিসীমা। তারপরে এই যে সূত্রটা আছে এই সূত্রের মধ্যে মান বসায় দিলে তার ক্ষেত্রফল চলে আসবে। ওকে, এখন আমরা একটু ক্রিটিক্যাল টাইপের মেথে যাচ্ছি। ঠিক আছে, ক্রিটিক্যাল টাইপের মেথে যাচ্ছি। সাপোজ আপনার এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, হ্যাঁ, এখানে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে। সো ত্রিভুজগুলোর যে মধ্যমা আছে এই মধ্যমাগুলা একটা বিন্দুতে ছেদ করল। ঠিক আছে, ত্রিভুজের মধ্যমাগুলো একটা বিন্দুতে ছেদ করল। এই বিন্দু, এটা ধরি ও বিন্দু, এটা এ, এটা ডি। ওকে, এখন আপনাকে এখানে বললো যে এডি সমান সমান 9 সেন্টিমিটার হলে ও এ সমান কত। আপনাকে কি বলছে ভালো করে বুঝা দেখেন, যে এবিসি একটা ত্রিভুজ আছে, এই এবিসি ত্রিভুজের মধ্যে এই যে এডি বাহুটা আছে স্যার, এডি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এডি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে এই যে আমাদের ও এ, এটার দৈর্ঘ্যটা কত, অর্থাৎ এইটুকুর দৈর্ঘ্যটা কত একটু বলেন তো স্যার। স্বপ্ন আক্তার, আপনাদের ক্যালকুলেটর নর্মাল ক্যালকুলেটর হয়তো ইউজ করতে দিবে, ঠিক আছে, আপনারা অবশ্যই সার্কুলারটা পড়ে যাবেন, আর এডমিট কার্ড দেওয়া থাকবে, এডমিট কার্ডের মধ্যে সকল কিছু লেখা থাকবে কি ইউজ করতে দিবে কি ইউজ করতে দিবে না। সো যদি ক্যালকুলেটর ইউজ করতে দেয় তাহলে ওটা মোটামুটি বলা যায় একটু মানে ক্যালকুলেটরের সহায়তা লাগে এরকম ক্যালকুলেশন দিবে। আর যদি আপনার টোটালি ক্যালকুলেশনটা ব্যবহার করতে মানে ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয় তাহলে ওই রকমের ম্যাথ দিবে যেটা করতে আপনাকে ক্যালকুলেটর লাগবে না। ঠিক আছে, সেটা নিয়ে আপনাদের চিন্তার কিছু। যাদের বরকেন্দ্রের যে আইডিয়াটা আছে, বরকেন্দ্রের আইডিয়া, এই বরকেন্দ্রের আইডিয়াটা যদি আপনাদের থেকে থাকে আপনারা অবশ্যই এটা পারবেন। মূলত এটা বরকেন্দ্র থেকে দেওয়া একটা ম্যাথ। সো যাদের বরকেন্দ্রের আইডিয়াটা আছে তারা এটা পারবেন। হ্যাঁ, আচ্ছা, অনেকে আবার 6ও বলছেন, অনেক অসংখ্য ধন্যবাদ যারা 6 বলছেন, তারা কারেক্ট আনসার দিয়েছেন। দেখেন আমি একটু বলি, বরকেন্দ্র, বরকেন্দ্র কোনো একটা মধ্যমাকে, বরকেন্দ্র এই যেটা হচ্ছে কিন্তু তার বরকেন্দ্র, ত্রিভুজের বরকেন্দ্র হচ্ছে ও। ঠিক আছে, এই ও বিন্দুতে এই মধ্যমাটা, এই মধ্যমাটা, এই মধ্যমাটা হচ্ছে, এই মধ্যমাটা হচ্ছে 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে, 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে আপনাকে এই যে টোটাল বাহুটা এডি, এটা কতটুকু দেওয়া আছে 9 সেন্টিমিটার। তাহলে 9 ভাগের মধ্যে টোটাল 2 ভাগই হচ্ছে স্যার ও এ আর 1 ভাগ হবে ওডি। তাহলে আপনি যদি একটু অনুপাতের যোগগুলা করেন, এখানে অনুপাতের যোগফল কত হবে স্যার, 2 আর 1 যোগ করলে 3 আসে, তাহলে অনুপাতের যোগফল হচ্ছে 3। এর মধ্যে ও এর পোরশনটা কত, 2, আর টোটাল বাহুটা কত আছে স্যার 9। আপনি যদি এভাবে ক্যালকুলেশন করেন 6 সেন্টিমিটার। তাহলে আপনাদের অনেক সময় চিত্র দিয়ে এরকম প্রশ্ন থাকতে পারে, সেজন্য আমি এটা একটু আপনাদেরকে বুঝাই দিলাম।
যে যদি চিত্র দিয়ে আমাদেরকে প্রশ্ন দেয় বর্গকেন্দ্রের কোনো কিছু, যেটা একটা বর্গকেন্দ্র বা এই ও বিন্দু থেকে আপনাকে ও এর কথা বললো, তাহলে ও এটা হবে 6 সেন্টিমিটার, ঠিক সেম ভাবে এইটুকু হবে 3 সেন্টিমিটার। আবার আপনাকে যদি এই বাহুর কথাও বলে, এই বাহুর কথাও বলে, এখানে ও বি কিন্তু স্যার 6 হবে, যদি টোটালটা 9 হয়ে থাকে তাহলে এইটুকু হবে 6, এইটুকু হবে 3। এটার ক্ষেত্রে সেম একই বিষয়, যদি 9 হয়ে থাকতো তাহলে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হইতো। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আবার বলে দিচ্ছি, ত্রিভুজের মধ্যমদ্বয় যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে তার বর্গকেন্দ্র। বর্গকেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এই যে আপনারা এডি বাহুটা দেখতে পাচ্ছেন, এই এডি বাহুটা এই বিন্দুতে 2:1, 2:1 এইভাবে অন্তর্বিভক্ত হয়েছে। ঠিক আছে, তার মানে এইটুকুর পোর্শন হচ্ছে 2, মানে টোটাল হচ্ছে কয় ভাগ দেখেন, 2 বার অনুপাত গুলো যদি যোগ করেন, 2 আর 1 যোগ করলে কত হয় 3। এই 3 ভাগের 2 ভাগ হচ্ছে স্যার এ ও এ, আর 1 ভাগ হচ্ছে কি ওডি। তাহলে টোটাল আছে কত স্যার 9। 9 এর 2 মানে 9 কে 3টা ভাগ করেন, তাহলে প্রতি ভাগ কত পড়ে 3। তাহলে 3 ভাগের 2 ভাগ এই জায়গায় দিয়ে দেন, তো 3 ভাগের 2 ভাগ কত হবে, 3 3 6, আর এটা হবে 3। এটা না বোঝার কি আছে, তাই না স্যার? আচ্ছা, আপন সরকার অসংখ্য ধন্যবাদ, এখন আশা করি বুঝতে পারছেন। তো আমাদের ত্রিভুজ থেকে যদি কঠিন লেভেলের কোনো কোশ্চেন আসে তাহলে আপনারা কঠিন লেভেলের কোশ্চেন গুলা এই বর্গকেন্দ্র রিলেটেড প্রশ্ন পেতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কোশ্চেন থাকতে পারে আমাদের ত্রিভুজের শর্ত থেকে। ত্রিভুজের শর্ত থেকে একটা কোশ্চেন থাকতে পারে যে মনে করেন নিচের কোন বাহুগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব, এরকম কিছু কোশ্চেন থাকতে পারে। সেই ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন, ত্রিভুজের যে কোনো ত্রিভুজেরই যে কোনো দুইটা বাহুর যোগফল 3 নাম্বার বাহুর থেকে বড় হবে। ঠিক আছে, যে কোনো দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। জাস্ট এই ফর্মুলাটা আপনি ফলো করবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, সহজ জিনিসটা ভাই বুঝেন না তাহলে কেমনে বলেন? এটা মনে করেন বরকেন্দ্র, হ্যাঁ, এটা মনে করেন বরকেন্দ্র, এটা ও বিন্দু, হ্যাঁ, এটা ছিল। এখন আমি প্রথমত এই টোটালটা হচ্ছে এডি বাহু। এই এডি বাহুটা ও বিন্দুতে, এই ও বিন্দুটা হচ্ছে বরকেন্দ্র বলে এটাকে, হ্যাঁ, সেই বরকেন্দ্র অর্থাৎ ও বিন্দুতে আপনার 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তা 2:1 মানে কি, এখানে যদি আপনি অনুপাত আকারে লিখেন, ও এ অনুপাত ওডি সমান হচ্ছে 2:1, 2:1। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে আপনি দেখেন এখানে অনুপাতের যোগফল কত হয়। অনুপাতের যোগফল 2+1 কত হইলো স্যার 3। তাহলে এখন ও এ বাহু, আচ্ছা, এই টোটাল বাহুটা তো দেওয়া ছিল যে এডি সমান কত দেওয়া ছিল বলেন তো স্যার, 9 সেন্টিমিটার না? এডি সমান কত দেওয়া ছিল, 9 সেন্টিমিটার, সমান আমাদের 9 সেন্টিমিটার দেওয়া আছে নাকি? তাহলে এখন আপনি এই এডিটা মানে এই টোটাল বাহুটা দেওয়া আছে, তাহলে টোটালটা এই 2 পোর্শন হচ্ছে ও এ। কথা বুঝতে পারলাম? তাহলে আপনি এভাবে লিখবেন, যেহেতু এই যে ও এর পোর্শন কত দেওয়াই আছে স্যার, এই যে 2, তাহলে 2 আর টোটাল অনুপাত হচ্ছে 3। ঠিক আছে, ইন্টু 9 সেন্টিমিটার। তাহলে আপনি এটা দ্বারা এটা কাটা দিলেন, 3 আসলো, তাহলে 3 দুগুণে 6 সেন্টিমিটার। এই তো, আর কি। ওকে, এখন আমরা একটু আরো দুইটা ত্রিভুজের আলোচনায় যাচ্ছি। ধরেন আমাদেরকে একটা সমবাহু ত্রিভুজ দেওয়া থাকে, এটা একটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে স্যার আমাদের এ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে স্যার আমাদের এ দেওয়া আছে। তাহলে এটার ক্ষেত্রফল আপনারা সকলে জানেন, ক্ষেত্রফল √3/4 এটা হবে আপনাদের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। ঠিক আছে, এখানে আরেকটা ফর্মুলা পড়বেন, পরিসীমা হবে 3a একক। তিনটা বাহু যদি যোগ করেন তাহলে 3a হবে না? এখন আমি কিন্তু যারা জুম ক্লাস করছিলেন তাদেরকে একটা কোশ্চেন আমি আগেই বলে দিয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই সিএম গাজী, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। এখন কথা হচ্ছে স্যার,
যারা আমার আগে ক্লাসটা করেছিলেন জুম ক্লাস, সেখানে কিন্তু একটা কোশ্চেন দিয়েছিলাম। সাপোজ আপনাকে বললো যে এক্স পরিসীমা বিশিষ্ট, এক্স পরিসীমা বিশিষ্ট, পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? এক্স পরিসীমা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত? এরকম কিছু কোশ্চেন আপনাকে করবে। তো যারা আমার ক্লাসটা করেছিলেন আগের ক্লাস, তারা এটা আনসার করতে পারবেন যে এক্স পরিসীমা বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ, সেটার আপনার ক্ষেত্রফল চাইছে। তার মানে এই যে আমাকে যে ত্রিভুজটা দেওয়া আছে, এই ত্রিভুজটার টোটাল পরিসীমাটা হচ্ছে এক্স। তাহলে আপনার পরিসীমা এখানে কত? 3a। তাহলে আপনি বলতে পারেন যে 3a সমান হচ্ছে এক্স। তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত আসে স্যার? x/3, তাই তো? এই যে আপনি বাহু পাইছেন, পাইছেন না? এখন আপনি ক্ষেত্রফল এর জায়গায় বসাই দেন। সো ক্ষেত্রফল কত আসে? √3/4 ইন্টু x/3 হোল স্কয়ার। ঠিক আছে? তারপরে ক্যালকুলেশন করেন, উপরে √3, নিচে 4, এখানে হচ্ছে x²/9। যতটুকু ক্যালকুলেশন করা যায় করে দিবেন এখানে। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 4 নং 36, আর উপরে হচ্ছে √3 x²। এইটা স্যার আমাদের আনসার, এটা আমাদের আনসার। পারবো? তাহলে এরকম কোশ্চেন আমাদের পরীক্ষায় থাকতে পারে যে এক্স পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। ঠিক আছে? তখন আপনি এখানে এই যে পরিসীমা সমান আপনি জানেন 3a, তাহলে 3a সমান কত ধরবেন? এক্স। সেখান থেকে বাহুটা বের করবেন, তারপরে বাহুর মানটা বসাই দিলে আশা করি হয়ে যাবে। তো আশা করি পারার কথা নাকি? আচ্ছা, তো এটা যদি পারি, এরপরে আমরা সামনের দিকে আগাই। তাহলে আমরা সমবাহু ত্রিভুজ থেকে জাস্ট এইটুকু পড়লেই চলবে। এরপরে সমদ্বিবাহু, এটা তো জানেনই, জাস্ট ক্ষেত্রফলের সূত্রটা মাথায় রাখবেন তাহলেই হবে। এরপর আমরা একটু স্যার বর্গের আলোচনায় চলে যাই। হ্যাঁ, সমদ্বিবাহু আর আলোচনা করলাম না, এটা যেহেতু সহজ আছে, আমি একটু বর্গের আলোচনায় চলে যাচ্ছি। কারণ এই বর্গের সাথে সমবাহু ত্রিভুজের একটা প্রশ্ন আছে, সেটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। বর্গের প্রত্যেকটা বাহু যদি এ হয়ে থাকে, বর্গের প্রত্যেকটা বাহু যদি এ হয়ে থাকে, ধরেন এটা একটা বর্গ, তো এই বর্গের প্রত্যেকটা বাহু এ হয়ে থাকলে তার ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে আপনার এ স্কয়ার, মানে বাহু স্কয়ার সরাসরি। পরিসীমা সরাসরি 4 বলা যায়, আর কর্ণ সমান হচ্ছে √2a একক। এখন বর্গের কর্ণটা কেমনে এটা আসলো, এটার পিছনে একটা ব্যাখ্যা আছে। চলেন একটু ব্যাখ্যাটা আমরা দেখে আসি। আপনি এই যে একটা বর্গ বলছেন, সে বর্গের এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্যটা এ। আপনাকে এই কর্ণটা বের করতে বলছে, তাই না? আপনাকে এই কর্ণটা বের করতে বলছে, তাই তো? তাহলে এখন আপনি যখন, আমি একটা নামকরণ করি ABC ডি, তাহলে আপনাকে এসি বের করতে বলছে। দেখেন তো স্যার, এটা একটা সমকোণী ত্রিভুজ লাগতেছে না? এটা কি লাগতেছে? এটা একটা সমকোণী ত্রিভুজ লাগতেছে। তাহলে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে আপনি এখানে যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করেন, এস স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটার মানে এ স্কয়ার দিলেন, এটার মানে এ স্কয়ার দিলেন, তাহলে হচ্ছে 2a স্কয়ার। এই যে, তারপরে এই স্কয়ারটাকে যখন ওই পাশে নেবেন, তখন এসি সমান কি আসবে? √2a স্কয়ার। তারপরে রুটের উপরে 2টা থাকবে, আর স্কয়ার রুটে কাটা, মানে এটা √3 হয়ে যাবে। এই যে স্যার আপনার এসি বা কর্ণ সমান √2a। তাহলে আমরা বর্গ থেকে জাস্ট স্যার এই তিনটা ইনফরমেশন মাথায় রাখবো। এখন আমাদের সমবাহু ত্রিভুজ আর বর্গক্ষেত্র মিলে একটা প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে, দুইটা মিলাইয়া একটা প্রশ্ন থাকতে পারে। কিরকম প্রশ্নটা? ধরেন আমাদের পরীক্ষায় এরকম একটা কোশ্চেন আসলো যে এক্স পরিসীমা বিশিষ্ট, পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র
এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত কত? ঠিক আছে, এরকম কোন একটা কোশ্চেন আপনাদের দিল, এক্স পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র এবং একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত, এরকম কোন একটা প্রশ্ন আপনাকে দিল, পারবেন? পারা যাবে এটা? ক্ষেত্রফল অনুপাত চাইছে আপনাকে। তাহলে দেখেন, যেহেতু পরিসীমা দুইটারই সমান, এই বর্গক্ষেত্রের পরিসীমাটাও এক্স, সমবাহু ত্রিভুজের পরিসীমাটা হচ্ছে কত স্যার? এক্স। তাহলে আপনি প্রথম কাজ হচ্ছে পরিসীমা থেকে, পরিসীমাটা থেকে প্রথমত আপনি বাহু বের করবেন। ঠিক আছে, তাহলে পরিসীমা যদি এক্স হয়ে থাকে, বাহুটা কত হবে? এই বর্গের আপনি বাহুটা পাবেন হচ্ছে x/4, এটা হবে বর্গের বাহু। ঠিক আছে, ঠিক সেম ভাবে সমবাহু ত্রিভুজের বাহু কত হবে? x/3, তাই না স্যার? এখানে যদি এখন ক্ষেত্রফলের কথা বলেন, তাহলে ক্ষেত্রফলটা হবে স্যার x/4 হোল স্কয়ার, দ্যাট মিনস x²/16, এটা হবে ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে √3/4 x/3 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে হবে √3/4 x²/9, দ্যাট মিনস হচ্ছে √3x²/36। এটা হচ্ছে কার ক্ষেত্রফল? সমবাহু ত্রিভুজের। এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমাকে কি চাইছে? দুইটার রেশিও চাইছে, দুইটার অনুপাত চাইছে, তাই না স্যার? দুইটার অনুপাত চাইছে আমার এখানে। তাহলে অনুপাত আকারে দুইটাকে লিখতে হবে, আপনি দুইটাকে জাস্ট একটু অনুপাত আকারে লিখে দেন। সুতরাং অনুপাত x²/16 অনুপাত √3x²/36। এখন যতটুকু কাটাকাটি করা যায়, x² আর x² কাটা যাচ্ছে, 4 দ্বারা কাটলে এখানে 4 থাকবে, এখানে থাকবে কত স্যার? 9। তাহলে এখানে পাচ্ছি আমরা 1/4 আর এখানে পাচ্ছি √3/9। ঠিক আছে, তো আপনি জাস্ট এইটুকু দিতে পারেন, অথবা এটাকে সরলীকরণ করেও দিতে পারেন। তাহলে এটা হচ্ছে আমাদের দুইটার অনুপাত। দেখেন বুঝছেন কিনা? তো আমাদের যদি এখান থেকে কঠিন লেভেলের কোনো কোশ্চেন আসে, তাহলে স্যার এই লেভেলের কোশ্চেন থাকতে পারে। যদি কোনো কঠিন লেভেলের কোশ্চেন আমাদের এই জায়গা থেকে থাকে, তাহলে এই রকমের কোনো কোশ্চেন আমাদের পরীক্ষায় থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি আপনারা এখন এইগুলা পারবেন ইনশাল্লাহ। আজমাইন বা যারা আছেন তারা একটু বলেন যে এই বিষয়গুলা পারবেন কিনা। ঠিক আছে, আচ্ছা, আজমাইন অসংখ্য ধন্যবাদ। আমরা এরপরে চলে যাব সরাসরি আয়তাকার ঘনবস্তুর আলোচনায়। ঠিক আছে, আয়তাকার ঘনবস্তুর এবং ঘনক, এই দুইটা বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। আমি দুইটা বিষয় একটু পাশাপাশি আলোচনা করতেছি যাতে আপনাদের মাথায় থাকে। হ্যাঁ, ঘনক আর এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। দেখেন, ঘনবস্তু আসলে কি? ঘনবস্তু হচ্ছে যার 6টা মাত্রা থাকবে, সরি 3টা মাত্রা থাকবে, 6টা তল থাকবে। আপনাকে যদি একটা ইট দিয়ে বলা হয়, একটা ইট যদি আপনার হাতে ধরাই দেওয়া হয়, সেই ইটটা হচ্ছে একটা ঘনবস্তু। ঠিক আছে, তার মানে ঘনবস্তু কারা? ঘনবস্তু হচ্ছে যাদের দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে। ঠিক আছে, তাহলে যাদের এই 3টা ডাইমেনশন থাকবে, 3 ডাইমেনশন, 3টা মাত্রা থাকবে,
তারাই হচ্ছে কি স্যার আয়তাকার ঘনবস্তু। ঠিক আছে, তারাই হচ্ছে কি আয়তাকার ঘনবস্তু। তাহলে আয়তাকার ঘনবস্তু হইতে গেলে অবশ্যই তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকা লাগবে। তো এখান থেকে কিছু প্রশ্ন পেতে পারেন যে আয়তাকার ঘনবস্তুর তল কয়টি? আয়তাকার ঘনবস্তুর তল কয়টি? 6টি। আয়তাকার ঘনবস্তুর তল কয়টা? 6টা। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটাকে একটা আপনি আয়তাকার ঘনবস্তু হিসাবে চিন্তা করতে পারেন। এখানে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এইটুকু হচ্ছে তার প্রস্থ, আর এইটুকু হচ্ছে তার উচ্চতা। কথা বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে দৈর্ঘ্য, এই হচ্ছে তার প্রস্থ, আর এই হচ্ছে তার উচ্চতা। তাহলে ডাইমেনশন কয়টা পাইলেন? মাত্রা পাইলাম কয়টা? 3টা। আর তার তল হবে কয়টা বলছিলাম? 6টা। দেখেন 6টা তল কি কি? দেখেন, এই যে দৈর্ঘ্য আর প্রস্থ, এই যে দৈর্ঘ্য আর প্রস্থ, এই দুইটা দ্বারা একটা তল। তাহলে এই যে একটা তল আর এই যে একটা তল, কয়টা হলো স্যার? 2টা। তারপরে এই একটা আর এই পাশে একটা, 4টা। আর এই যে একটা, এই যে একটা, টোটাল কয়টা তল পাইলেন আপনি? 6টা তল পাইলেন। ঠিক আছে। তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম যে একটা আয়তাকার ঘনবস্তু টোটাল 6টা তল থাকে। So, আমি যদি এখানে একটা আয়তাকার ঘনবস্তু ড্র করি, ধরেন সাপোজ এটা একটা আয়তাকার ঘনবস্তু, আমি ড্র করার চেষ্টা করি। তো এটাকে আপনি মনে মনে একটা আয়তাকার ঘনবস্তু বিবেচনা করতে পারেন। ঠিক আছে, এই একটা আয়তাকার ঘনবস্তু। ওকে, এখন এই আয়তাকার ঘনবস্তুটার এখান থেকে এই পর্যন্ত, এটার তার দৈর্ঘ্য, এখান থেকে এই পর্যন্ত, এটাকে কি বলতাম? এটাকে ধরি তার প্রস্থ। ঠিক আছে, আর উচ্চতা কতটুকু ধরতাম? ধরি স্যার এই যে এইটুকু, এইটুকু তার উচ্চতা ধরি, এই যে এখান থেকে এই পর্যন্ত, এটাকে আমরা তার উচ্চতা বা সি বিবেচনা করি। বুঝতে পারলাম? অথবা আপনি হচ্ছে এইটুকু তার দৈর্ঘ্য, এইটুকুটা তার প্রস্থ ধরলেন, আর এইটুকুটা তার উচ্চতা ধরতে পারেন। ঠিক আছে, এই যে এইটুকু, 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 এটা সেম একই একই বিষয়। তাহলে এই যে তার 3টা ডাইমেনশন, দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা হচ্ছে সি। এখন তার ক্ষেত্রফল গুলা বলি। তাহলে এই তলটার ক্ষেত্রফল কত? এই যে এইটুকুর তলের এই তলটার ক্ষেত্রফল কত হবে? এই যে আমার দৈর্ঘ্য, এই যে আমার প্রস্থ। দেখেন আয়তাকার ঘনবস্তুর সবগুলা তলই কিন্তু আয়তাকার হবে। আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে সবগুলা তলই কি হবে? আয়তাকার হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি এই তলটা বলেন, তাহলে এই তলটার ক্ষেত্রফল হবে কি? এবি। তারপরে ওই যে আমাদের, তাহলে দেখেন দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যবর্তী যে তলটা ছিল, তার ক্ষেত্রফল এবি। এখন এই যে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ, এই যে স্যার এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাই না? তাহলে এই তলের ক্ষেত্রফল কত পাইছি? এবি পাইছি। এরকম তল কয়টা আছে স্যার? 2টা না? এই যে এই পাশে একটা, এই পাশে একটা, এই 2টা তল যেহেতু সমান, তাহলে এটার ক্ষেত্রফল এবি হইলে এটার ক্ষেত্রফল কত হবে? এবি। তাহলে আমি 2টা ক্ষেত্রফল যেহেতু একসাথে যোগ করতেছি, তাহলে এটা হবে 2ab, 2টা একসাথে। তারপরে স্যার আমি এই তলটা নিয়ে একটু বিবেচনা করতে চাই, এই তলটাকে নিয়ে। ঠিক আছে, এখন এই দেখেন এটা হচ্ছে তার দৈর্ঘ্য, আর এটা হচ্ছে তার উচ্চতা। তাহলে এই তলটার ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর উচ্চতার মধ্যবর্তী যে আয়তাকার ক্ষেত্রটা হবে, দৈর্ঘ্য আর উচ্চতা দিয়ে তার ক্ষেত্রফল হবে, তাই না? তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে এ, উচ্চতা হচ্ছে সি। তাহলে দৈর্ঘ্য এ হইলে এবং উচ্চতা সি হইলে তাদের মধ্যবর্তী ক্ষেত্রফল কত? এসি। তাহলে এরকম তল কয়টা আছে? 2টা, এই যে একটা, এই যে একটা। তাহলে 2টার ক্ষেত্রফল মানে কত? 2ac। ঠিক সেম ভাবে এখন এই পাশেটা চিন্তা করেন। তাহলে এই যে স্যার এটা প্রস্থ, এটা উচ্চতা, তাহলে প্রস্থটা হচ্ছে ভি, উচ্চতা হচ্ছে সি। এরকম তল কয়টা আছে স্যার? 2টা। তাহলে এই যে 2টা যোগ করলাম। তাহলে টোটালি আমাকে যদি সমগ্র তলের ক্ষেত্রফলের কথা বলে, সমগ্র তল মানে 6টা তলের যোগফলের কথা বলে, 6টা তলে দেখেন 2টা, 4টা, 6টা, 6টা তল পাইছি না? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যদি বলা হয়, সমগ্র তল, সমগ্র তলের ক্ষেত্রফলের কথা বলে, তাহলে সূত্রটা হবে 2 ইন্টু, যদি 2 কমন এই জায়গা থেকে, তাহলে এবি প্লাস বিসি প্লাস সিএ বাই এসি। এটা হবে সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে। আর যদি আমাদের আয়তনের কথা বলে, আয়তন, তাহলে হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা।
দ্যাট মিনস আপনি বলবেন এ বি সি, এটা হচ্ছে তাদের আয়তন বের করার সূত্র। আর যদি আমাদের এটার কর্ণের কথা বলে, এটা কর্ণটা হবে রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে কর্ণ বের করার সূত্র স্যার। তাহলে এখান থেকে জাস্ট এই আয়তাকার ঘনবস্তুটা থেকে আপনাকে এই তিনটা সূত্র মাথায় রাখলেই হয়েছে, আর কিছু মাথায় রাখতে হবে না। তার ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন আর কর্ণ। ঠিক আছে? জি অবশ্যই সামি, অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন আপনাকে যদি বাহুর মান দেওয়া থাকে, এর মান ধরেন 5 দেওয়া আছে, এটা 6 দেওয়া আছে, এটা 2 দেওয়া আছে, তাহলে আপনি অনায়াসে এই মানগুলো এখানে বসায়া তার আয়তন বলুক, ক্ষেত্রফলের কথা বলুক, কোণের কথা বলুক, আপনি কিন্তু অনায়াসে সেটা বের করতে পারবেন, তাই না স্যার? তো ওকে, ঠিক আছে। এখন আমরা যদি আয়তাকার ঘনবস্তুটা বুঝতে পারি, এরপরে আমাদের কাছে ঘনকটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, এই ঘনক আর আয়তাকার ঘনবস্তু এদের মধ্যে একটা তফাৎ আছে। তফাৎটা হচ্ছে এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এটারও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, কিন্তু স্যার এই ঘনকের ক্ষেত্রে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটাই সমান। ঠিক আছে? তার তিনটা মাত্রায় যদি সমান হয়ে থাকে, মানে তার তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি তিনটাই কি হয় স্যার, সমান হয়ে থাকে, তখনই সেটা একটা ঘনক হয়ে যাবে। যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই যদি কি হয়, ইকুয়াল হয়ে যায়, তাহলে সেটা কি হবে স্যার, একটা গণক হবে। আমি যদি একটা গণক এখানে একটু ড্র করে আপনাদেরকে দেখাই, দেখেন এটাকে একটা গণক আপনি বিবেচনা করতে পারেন, এটাকে একটা গণক আপনি বিবেচনা করতে পারেন। আপনারা ওই যে কিউব মিলানো আছে না, কিউব মিলাই যে, ঠিক আছে, কিউবের নাম শুনছেন তো? তো সেই কিউবটাই কিন্তু গণক, কিউবের বাংলায় হচ্ছে গণক। তাহলে আপনি এটাকে একটা গণক বিবেচনা করতে পারেন। এটার দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ এই যে আপনি তার দৈর্ঘ্য বলেন এটাও এ, প্রস্থ বলেন এটাও এ, তার উচ্চতা বলেন এটাও এ। ঠিক আছে? তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলাই কি হবে স্যার, সমান হবে। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয়, তাহলে আপনি এই জায়গায় সবগুলা বাহুর মানই এ বসায় দেখেন তো কি আসে। তার প্রত্যেকটা তলি, গণকের ক্ষেত্রে প্রত্যেকটা তলি হবে বর্গাকার, তারও ঠিক 6টা তল আছে, বাট প্রত্যেকটা তলি কি স্যার, বর্গাকার। তাহলে প্রত্যেকটা তল যদি বর্গাকার হয়, তাহলে 6টা বর্গের ক্ষেত্রফল কত হবে? একটা বর্গের ক্ষেত্রফল যদি স্কয়ার হয়, 6টার ক্ষেত্রফল কত হচ্ছে, 6 স্কয়ার। তার মানে এটা হচ্ছে গণকের সমগ্র তলের ক্ষেত্রফল, গণকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে স্যার 6 স্কয়ার। আর যদি আয়তন বলে, আয়তন হচ্ছে আমাদের এক কিউব। ঠিক আছে? আয়তন হচ্ছে এক কিউব। বুঝতে পারছি? তাহলে এটা হবে আমাদের আয়তন, আর এটা হচ্ছে সমগ্র তল। যদি কর্ণের কথা বলে, যদি কর্ণের কথা বলে, কর্ণ, তাহলে কর্ণর ক্ষেত্রে আপনি যারা কেমনে বলবেন, √3 একক। তাহলে গণক থেকে স্যার আমরা এই তিনটা ইনফরমেশন মাথায় রাখবো, গণক থেকে এই তিনটা। তো তাহলে এই যা, আশা করি আপনাদের গণক এবং আয়তাকার ঘনবস্তু দুইটাই ক্লিয়ার। পারবো তো নাকি? ইনশাল্লাহ আশা করি পারবো। এরপর স্যার আমরা চলে যাচ্ছি সিলিন্ডার নিয়ে একটু কথা বলি। সিলিন্ডার, প্রথমত একটু গোলক নিয়ে কথা বলি স্যার। গোলক, আপনার সামনে যদি একটা ফুটবল থাকে, হ্যাঁ, আপনারা ফুটবল দেখছেন অনায়াসেই, তো ফুটবল, ক্রিকেট বল, এগুলো হচ্ছে কি স্যার, এগুলো হচ্ছে এক একটা গোলক। তাহলে আমি যদি এখানে একটা গোলক নেই, এটা মনে করেন একটা গোলক, ঠিক আছে, এটা কি স্যার, একটা গোলক। তাহলে এই গোলকের অবভিয়াসলি কি আছে স্যার, একটা ব্যাসার্ধ আছে। ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর। যদি ব্যাসার্ধ আর হয়ে থাকে এই গোলকটা, তাহলে এই গোলকটার দুইটা জিনিস মাথায় রাখবেন। আয়তন, আয়তন হবে 4/3 π r³ কোন একক, এটা হবে আয়তন। কথা বুঝাতে পারলাম? এটা কি হবে, আয়তন। আর সমগ্রতল, তার সমগ্রতলের ক্ষেত্রফল হবে, সমগ্রতলের ক্ষেত্রফল হবে 4πr² বর্গ একক।
জাস্ট আপনারা গোলকের ক্ষেত্রে এই দুটো ইনফরমেশন মাথায় রাখবেন। পারবো? তাহলে গোলকের ক্ষেত্রে জাস্ট এটা। ফুটবল আপনার হাতের সামনে হয়তো বা আছে, ক্রিকেট বল খেলছেন দেখছেন, তো এগুলো হচ্ছে একটা গোলক। সেই গোলকের আয়তনটা হচ্ছে 4/3 পাই আর কিউব। এখন এটা একটু চেঞ্জ করে আসতে পারে। আপনাকে পরীক্ষার মধ্যে বললো ডি ব্যাস বিশিষ্ট, ডি ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন কত বলেন তো স্যার? গোলকের আয়তনটা কত হবে? আয়তন কত? ডি ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন কত? এই যে ডি ব্যাস বিশিষ্ট একটা গোলকের কথা বলছে। তাহলে এখন ব্যাসের চাইছে, আপনি কিন্তু গোলকের আয়তন জানেন, ব্যাসার্ধের সাহায্যে জানেন, অর্থাৎ আপনি যেটা জানেন সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব। এখানে আর এর সাহায্যে আপনি জানেন, ব্যাসার্ধের সাহায্যে। তাহলে যখনই আপনাকে ব্যাসের কথা বলতেছে, তাহলে ডি এর উপর বেস করে আপনাকে বের করতে হবে। এখন আপনি সবাই জানেন যে ব্যাস হচ্ছে, সরি, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তার মানে আর সমান কি? ডি/2। আর সমান হচ্ছে ডি/2। এখানে বসায় দেন। সো 4/3 পাই, আর এর মান হচ্ছে ডি/2 হোল কিউব। সো 4/3 পাই কত হয় স্যার? ডি কিউব বাই 8। 4 দ্বারা কেটে দিলে এখানে 2, তার মানে হচ্ছে 1/6 এর 3 গুণে 6 পাই ডি কিউব। যদি আমাদের ব্যাস দ্বারা বলে, সূত্র হবে স্যার এইটা। যদি ব্যাস দ্বারা বলে, দেখেন আমি আজকের ক্লাসে একটু কঠিন ক্যাটাগরি বিষয়গুলো পড়াচ্ছি, কারণ যদি আমাদের এরকম কঠিন কিছু আসে তাহলে এইগুলো আসতে পারে স্যার। ঠিক আছে? মানে আমি চাচ্ছি আমার শিক্ষার্থীদের প্রিপারেশনটা একদম আপ টু দা মার্ক থাকুক। সে যাতে সহজ কোশ্চেন আসলেও পারে, সে যাতে কঠিন কোশ্চেন আসলেও পারে, অর্থাৎ কোনো ক্ষেত্রে যাতে সে পিছু পা না হয়। সেই জন্য আমি সহজটাও পড়িয়েছি আগে। এখন আমরা একটু ক্রিটিক্যাল টাইপের ম্যাথ যদি আমাদের পরীক্ষা আসে, সেগুলো আমরা কেমনে সলভ করতে পারি সেই বিষয়গুলো আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে? তো আশা করি পারবেন। ঠিক আছে? তাহলে আপনাদের কিন্তু এখানে আশা করি এই বিষয়টা পারবেন যে গোলকের ক্ষেত্রে যদি আপনাদের এখানে ব্যাসের সাহায্যে আয়তন বলে, তাহলে সূত্র হবে এটা। ব্যাসের সাহায্যে, ব্যাস দ্বারা বললে এটা, আর ব্যাসার্ধ দ্বারা বললে এই যে একটু আগে যেটা লিখলাম 4/3 পাই আর কিউব। এটা ব্যাসার্ধের সাহায্যে, এটা ব্যাসের সাহায্যে। ক্লিয়ার? এরপরে আসেন আমরা সর্বশেষ টপিক সিলিন্ডার নিয়ে একটু কথা বলি। সিলিন্ডার, ঠিক আছে, সিলিন্ডার নিয়ে একটু কথা বলি। আপনারা অবশ্যই লোহার পাইপ দেখছেন বা প্লাস্টিকের পাইপ দেখছেন, তাই না? তো এই সিলিন্ডার নিয়ে একটু কথা বলি। সিলিন্ডার, আচ্ছা একটা পাইপ কেমন থাকে? এটা পাইপ যদি আমি এরকম করে রাখি, এটা ধরেন একটা পাইপ আমি বলতে পারি, হ্যাঁ? এই মুখটা কিন্তু বৃত্তাকার, ঠিক আছে? এই মুখটা কেমন থাকবে? বৃত্তাকার থাকবে। ঠিক সেম ভাবে এই মুখটাও কিন্তু বৃত্তাকার। তাহলে এটাকে আপনি একটা পাইপ চিন্তা করতে পারেন। ঠিক আছে, তাহলে এটার আকৃতিটা কি? একটা সিলিন্ডার আকৃতি। ঠিক আছে, এটার আকৃতিটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল আকৃতি। এখন একটা সিলিন্ডারের টোটাল কয়টা তল থাকে জানেন স্যার? এখানে আপনি 3টা তল পাবেন। কিরকম? এ দেখেন, তার দুই পাশে 2টা বৃত্ত পাচ্ছেন, তার ভূমিগুলা হচ্ছে বৃত্তাকার। এই যে এটা কিন্তু একটা বৃত্ত, এটা কি স্যার? একটা বৃত্ত। তারপরে এই যে এটা কি স্যার? আর একটা বৃত্ত। আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে তার উচ্চতা বা এইচ, এটা হচ্ছে তার উচ্চতা অথবা এইচ। আর এই যে যে তলটা আছে পাইপের, এটা হচ্ছে কি স্যার? তার বক্রতল। এটা হচ্ছে স্যার বক্রতল। ঠিক আছে? তার আমি বিরতি বলতে আমি 30-এর আগে শেষই করে দেবো, যেহেতু আপনাদের নামাজটা 30-এ পরে শুরু হয়, সেক্ষেত্রে আমি 30-এর আগেই শেষ করে দিব। আপনার নামাজ পড়তে পারবেন, সেই নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। আমি নামাজের আগে শেষ করে দিব। আচ্ছা, ধরেন এটাকে একটা সিলিন্ডার আপনি বিবেচনা করেন। ঠিক আছে, আমার হাতে যে প্যানটা আছে, এটাকে একটা আপনি কি বলে সিলিন্ডার বিবেচনা করেন। তাহলে এই প্রান্তটা দেখেন, একটা বৃত্ত মনে হচ্ছে না? এই যদি আমি দেখি এটা একটা বৃত্ত, তাহলে এই যে মনে করেন তার এই প্রান্তটা বৃত্ত, ঠিক সেম ভাবে এই প্রান্তটা কি হবে? একটা বৃত্ত হবে। এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত। আর এই পৃষ্ঠটা দেখেন, এই যে এই পৃষ্ঠটা, এটাকে একটা বক্র পৃষ্ঠ না? এই যেটাকে বলা হয়, মানে এখানে যে বাঁকানো পৃষ্ঠটা থাকে, রাউন্ড শেপের যে পৃষ্ঠটা, এটা হচ্ছে তার বক্রতল। তাহলে আপনি 2টা বৃত্ত পাইছেন আর একটা বক্রতল পাইছেন।
ঠিক আছে, তাহলে এটা যদি একটা বৃত্ত হয়ে থাকে, এই বৃত্তর অবশ্যই কি আছে, একটা ব্যাসার্ধ আছে। তাহলে আমি মনে করি এটা হচ্ছে সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এখানে আর। সেম ভাবে এইটাও বৃত্তের ব্যাসার্ধ এবং এইটুকুর ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর। ঠিক আছে, এখন বলেন এটা যদি বৃত্ত হয়ে থাকে, এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল আমরা সবাই জানি পাই আর স্কোয়ার। এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। এটা একটা বৃত্ত হইলে বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। এটা একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাই না? আচ্ছা, আর এই যে আপনারা যে বক্রতলটা দেখতেছেন, এই বক্রতলের ক্ষেত্রফল কত হবে জানেন? এই বক্রতলের ক্ষেত্রফলটা হবে 2 পাই আর এইচ। এই যে বক্রতলের ক্ষেত্রফলটা। এখন আপনাকে যদি বলে সমগ্রতলের ক্ষেত্রফল কত, তাহলে স্যার আপনি তিনটাই যোগ করে দিবেন। ঠিক আছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি কি আছে? একটা আছে পাই আর স্কোয়ার, আরেকটা পাই আর স্কোয়ার, আরেকটা আছে 2 পাই আর এইচ। তাহলে পাই আর স্কোয়ার কয়টা আছে স্যার? এখানে দুইটা, তাহলে 2 পাই আর স্কোয়ার, আরেকটা হচ্ছে 2 পাই আর এইচ। আপনি এখান থেকে 2 পাই আর কমন নেন, থাকবে কি? আর প্লাস এইচ। এটা হচ্ছে আমাদের একটা সিলিন্ডারের টোটাল সমগ্র তলের ক্ষেত্রফল বা টোটাল ক্ষেত্রফল। ঠিক আছে, অর্থাৎ তিনটা তল যদি যোগ করেন তাহলে এটা আসবে। আর শুধু বক্রতল বললে শুধু এইটা, বক্রতল হচ্ছে শুধু এইটুকু। আর যদি আয়তনের কথা বলে, আয়তন, তাহলে স্যার পাই আর স্কোয়ার এইচ কোণ এক, এটা হচ্ছে আয়তন। আমি এইখান থেকে সূত্রগুলোকে প্রাধান্য দিচ্ছি, তার কারণ হচ্ছে আপনাদের পরিমিতি থেকে যদি কোশ্চেন আসে সরাসরি সূত্র আসতে পারে, সরাসরি সূত্র লিখে দিবে আপনাদেরকে। ঠিক আছে, যে আর ব্যাসার্ধের, আর এবং এইচ, আর ব্যাসার্ধ এবং এইচ উচ্চতার কোন একটা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত, ঠিক আছে, আয়তন কত, এরকম কোন একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকতে পারে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এই যে পরিমিতি থেকে যত টপিক ছিল পরিমিতির আমাদের, আমি যে কথাগুলো বলছিলাম আপনাদেরকে, পরিমিতির সকল টপিকের উপর আমি কিন্তু তাদের সূত্র এ টু জেড বিষয়গুলো আপনাদেরকে আলোচনা করে দিয়েছি। So, আশা করি আপনারা পরিমিতির এই টপিকগুলো পারবেন এবং আমি যে জাস্ট এখান থেকে সূত্রের কথা বলছি আপনারা যা সূত্রটা পড়ে যান, আশা করি আপনারা এখান থেকে 2টা এমসিকিউ মিনিমাম ভর্তি পরীক্ষায় কমন পাবেন। ঠিক আছে, দেখেন একটা প্রতিযোগিতা পরীক্ষা এত সহজ ভাবেন না। প্রতিযোগিতা পরীক্ষা মানেই হচ্ছে এখানে প্রতিযোগিতা হবে, আপনার সাথে আপনার বন্ধুর প্রতিযোগিতা হবে। So, আপনার মেন্টালিটিটা ওই পর্যায়ে রাখতে হবে যে আমি তার সাথে প্রতিযোগিতা করে পারবো। এবং প্রতিযোগিতা শুধুমাত্র একটা স্কুলের ভিতরে সীমাবদ্ধ না, যে আপনার স্কুলে 30 জন আছে, 30 জন পরীক্ষা দিচ্ছেন, বিষয়টা এরকম না। প্রতিযোগিতা হবে সারা বাংলাদেশ জুড়ে। সো আপনার মেধাক্রমটা টোটাল ওভারঅল বাংলাদেশ নিয়েই, মানে ওভারঅল বাংলাদেশের যত শিক্ষার্থী আছে তাদের সাথে আপনাকে কম্পিটিশন করতে হবে। তো সেইভাবে নিজেকে প্রিপেয়ার করেন। যদি সেভাবে প্রিপেয়ার না করতে পারেন তাহলে কিন্তু স্যার আপনি ফেল করবেন। সো সম্পূর্ণটা আপনার হাতে, কি করলে ভালো হবে কি করলে ভালো না হবে এটা আপনারা জানেন, আপনাদের বোঝার যথেষ্ট বয়স হয়েছে। এবং আমরা সবাই জানি ভালো করার মূল মন্ত্র একটাই, পড়তে হবে, এছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। আপনি যত কিছুই বলেন, যত টেকনিকই বলেন, আলটিমেট আপনাকে পড়তে হবে, পড়ার টেবিলে বসতে হবে। সে এর বিকল্প কোনো কিছু নেই। সো পড়েন, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আপনি সেই যে স্বপ্নটা, সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবেন। ঠিক আছে, সো তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। ইনশাল্লাহ সামনে কোনো ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।